হাসিনাকে রাজনৈতিক ভুলের জন্য একদম হাত জোড় করে ক্ষমা চাইতে হবে। ডিসেম্বরের আগে দেশে নির্বাচন সম্ভব, বললেন রুহিন হোসেন প্রিন্স। জনপ্রতিনিধি ছাড়া সংবিধান পরিবর্তন করা কঠিন, বলেন জোনায়েদ সাকি। এবং সর্বশেষ জানাবো, জয় বাংলা স্লোগান দেওয়া নিয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হট্টগোল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসিনাকে রাজনৈতিক ভুলের জন্য একদম হাত জোড় করে ক্ষমা চাইতে হবে। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন, শেখ হাসিনা রাজনৈতিক ভুলের কারণে এই মুহূর্তে হাত জোড় করে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। তার বলা উচিত, আমি চেষ্টা করেছিলাম, ভালো কিছু করতে হয়তো পারি নাই, আমি ভুল করে ফেলেছি, কিন্তু আমি বঙ্গবন্ধু কন্যা, আমার এই ভুলের ক্ষমা আপনারা কতটুকু দেবেন আমি জানি না, তবে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, এই কথাটা তাকে বলতেই হবে। সম্প্রতি দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মেহেদী হাসান পলাশকে দেয়া একান্ত সাক্ষাৎকারে ফজলুর রহমান এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, হাসিনা 3 দিন আগেও বলেছিল বঙ্গবন্ধু মেয়ে পালায় না, তাহলে তিনি 3 দিন পরেই পালালেন কেন? কে তাকে পালাতে বাধ্য করলো? আওয়ামী লীগের লিখতে 10 বছর সময় লাগবে, এই নেতৃত্বে আওয়ামী লীগ আর ফিরবে না বলে মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারে সাবেক স্বৈরাচার ভারত পলাতক শেখ হাসিনা রাজনৈতিক প্রক্রিয়ায় ফেরা প্রসঙ্গে ফজলুর রহমান বলেন, হাসিনা অপরাধ করলে তার বিচার হবে, কিন্তু রাজনৈতিক ভুলের জন্য তার ক্ষমা চাওয়া উচিত। রাজনৈতিক ভুলের কারণে তাকে একদম হাত জোড় করে ক্ষমা চাইতে হবে, আর অপরাধ করে থাকলে তার বিচার হবে আইনগতভাবে। তবে কেউ বলতে পারবে না যে তাকে ফাঁসি দিয়ে দাও, তার বিচার হতে হবে ন্যায্য বিচারিক প্রক্রিয়া, ন্যায় বিচারে তার ফাঁসি হবে বলে বলেন তিনি। আওয়ামী লীগের নেতাকর্মীদের তিরস্কার করে তিনি বলেন, বঙ্গবন্ধুর মাথার উপর প্রস্রাব করেছেন, আওয়ামী লীগের একজন হারামজাদাও প্রতিবাদ করতে আসে নাই, এরা পলাতক ভীরু, এরা কাপুরুষের একটি ঘৃণিত জীবনের জন্য কুকুরের মতো বাঁচতে চায়। মাদ্রাজের সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতা স্বাভাবিকভাবে মারা যাওয়ার পরও 134 জন আত্মহত্যা করেছিল। মুজিবের ভাস্কর্যের মাথায় অন্তত একটা লোকও আত্মহত্যা করত, এরা তো কুকুরের জীবন চায়। এনসিপি প্রসঙ্গে ফজলুর রহমান বলেন, ঝিলিকি দেওয়ার রাজনীতি চলে না, যেটাকে বলে কিংস পার্টি। এদের পেছনে পুলিশ আর ইউনূস সরকার না থাকলে বাড়িও যেতে পারবে না, এদের বাড়ি যেতে পুলিশ লাগবে, না হলে যেতে পারবে না, ডরাবে, এমনিতেই ডরাবে, কেউ তাদের মারতে হবে না। সময়ের আগে থেকে গেলে কোনো আমলই কিন্তু কেউ কিনতে নেয় না, সময়ের আগে পাকা ভালো না। আমি কেবল এদেরকে বলছি না, সবাইকে কথাটা বলছি। 47 মানে 24 মানি, আর 71 মানে না। মানুষ এগুলো বুঝে, যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে গিয়ে মনে করছে অনেক কিছু করে ফেলবে, তারা কিছু করতে পারবে না, বলেন ফজলুর রহমান। আগামী নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখেন জাতীয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, ইউনূস সাহেব পারলে আগামী 5 বছর নির্বাচন দিবে না, 29শে ডিসেম্বর পর্যন্ত সময় নিবে। শেখ হাসিনার যে মেয়াদকালটা ছিল, উনি এটা মাওলানা সাহেবদের দিয়ে পালাচ্ছেন। আমি নিজের কানে শুনেছি, একজন বড় মাওলানা বলছেন, এখন যারা নির্বাচনের জন্য পাগল হয়েছে তারা লুটপাট করতে চায়। যে সময়টা হাসিনা থাকতো সে সময়টা ইউনূস সাহেবকে দেওয়া উচিত। কতদিনের মধ্যে নির্বাচন হওয়া উচিত, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আগামীকাল প্রধান বিচারপতিকে বলা উচিত, আপনারা যারা 5 জন আছেন তারা বসে তত্ত্বাবধায়ক আইনটা পাশ করে দেন, যেটা আটকে রাখছেন। আর আটকে কেন রাখছেন এটা তো বুঝছেন, হাইকোর্ট ডিভিশন তো রায় দিয়েছে, আপনি শুধু পাশ করে দেন, তাহলে দেশের 4 মাসের মধ্যে নির্বাচন হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। ফজলুর রহমান বলেন, ইউনূস সাহেবের অধীনে দেশে কোনো নির্বাচন হবে না, কারণ ইউনূস সাহেব এটা চায় না। আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আয়োজনের ঘোষণা দিলেও নানা তালবাহানা করে নির্বাচন পেছানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির এই শীর্ষ নেতা। ডিসেম্বরের আগেই দেশে নির্বাচন সম্ভব, বললেন রুহিন হোসেন প্রিন্স। নির্বাচন ব্যবস্থা ভালো করার জন্য অবশ্যই সংস্কার করতে হবে, ভালোভাবে সংস্কারের মধ্য দিয়ে আগামী ডিসেম্বরের আগেই নির্বাচন করা সম্ভব বলে মনে করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, আমরা বলেছি নির্বাচন ব্যবস্থা ভালো করার জন্য অবশ্যই সংস্কার করতে হবে। আমরা মনে করি এর জন্য এই যে এতদিন সময় গেল এটা কালক্ষেপণ হলো। যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের যদি বলতেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ভালো নির্বাচন কিভাবে করা যাবে আলোচনা করে তারা উত্থাপন করতে পারতেন। তিনি বলেন, আমি দায়িত্ব কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বলছি, আগামীকাল থেকে ওই টিম রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করুক, কি করে সংস্কার করে ভালো নির্বাচন করা যায়। 2 বছর সময় লাগবে না। জনপ্রতিনিধি ছাড়া সংবিধান পরিবর্তন করা কঠিন, বলেন জোনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, সংস্কারের অনেকগুলো জায়গা আছে যেগুলো নির্বাচনের আগে নির্বাহী আদেশে সংস্কার করা সম্ভব। আবার অনেকগুলো সংস্কারের প্রশ্ন যেগুলো কাঠামোগত, এগুলো নির্বাচিত জনপ্রতিনিধিদের করতে হবে। সেই নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া সংবিধান পরিবর্তন করা আসলে কঠিন।
জোনাস সাকি বলেন, আমরা বলছি সংস্কারের ক্ষেত্রে যেভাবে এরই মধ্যে ঐকমত্য কমিশন উদ্যোগ নিয়েছে, তাদের এই কাজটি করা ছিল রাজনৈতিক দলগুলো সর্বসম্মত জায়গায় দাঁড়াবে। সেটি আমাদের জাতীয় সনদ আকারে সামনে আসবে, সেই পরিবর্তনগুলো আসবে। আর যেসব জায়গায় অনৈক্য আছে, দ্বিমত হচ্ছে, সেই সংস্কারগুলোর বিষয়ে রাজনৈতিক দলগুলো অধিকতর জনমত গঠন করবে। জনগণের সমর্থনের উপর বিষয়টি নির্ভর করবে। তিনি বলেন, এদিকে আমরা যতটুকু সংস্কার করতে পারি তার অনেকগুলো হয়তো নির্বাচনের আগে নির্বাহী আদেশে সম্ভব, আর যেগুলো পরিবর্তনের অঙ্গীকার থাকবে আগামী নির্বাচন যাতে জনগণের ম্যান্ডেট নিয়ে এই সংবিধান বদলাতে পারে, সংস্কার করতে পারে, সেজন্য আমরা বলেছি সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন দরকার। গণসংহতি আন্দোলনের এই নেতা বলেন, সংস্কার যেহেতু আমাদের লক্ষ্য হিসেবে নির্ধারিত হয়েছে, তাই আগামী সংসদ হবে সংবিধান সংস্কার পরিষদ, যেখানে সংস্কার হবে জনগণের সম্পূর্ণ ম্যান্ডেট নিয়ে। ফলে আদালত এটাকে সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা সেটির দিকে তাকাবে না। আদালত এই সংস্কারকৃত সংবিধানকে সুরক্ষা দেবে, সেটা খুব গুরুত্বপূর্ণ। ফলে জনগণের ম্যান্ডেট নিয়ে সংস্কার কাজটি সম্পন্ন করতে হবে। যে সময় আছে এই সময়ের মধ্যে ঐক্যমত্য সম্ভব। এই ঐক্যমত্যের যে অংশগুলো নির্বাহী আদেশে বাস্তবায়ন করা দরকার, সেগুলো নির্বাহী আদেশে বাস্তবায়ন হয়ে যাবে। আমরা মনে করি যথেষ্ট সময় আছে সংস্কারের জন্য। তিনি বলেন, স্বাধীনতা দিবস এবারের আরো অনেক গভীর তাৎপর্য নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে। বিশেষভাবে 24শে জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, সেটা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের স্বপ্ন তৈরি হয়েছিল, যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেটিকে আবার নতুন করে সামনে নিয়ে এসেছে। তিনি আরো বলেন, প্রত্যেক নাগরিকের জন্য সুযোগের সমতা, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের যে অঙ্গীকার ছিল রাষ্ট্রের 54 বছরে, সেটি হয়নি। জুলাই আগস্ট আবার বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নকে সামনে এনে 71 সালকে নতুন করে আবার আমাদের সামনে হাজির করেছে। জুলাই আগস্টে মানুষ যেভাবে আত্মত্যাগ করেছে, শহীদ হয়েছে, আহত হয়েছে, এর মধ্য দিয়ে আরেকটি সুযোগ বাংলাদেশের কাছে এসেছে, যে আমরা কিভাবে রাষ্ট্র ও সব কাঠামোকে জনগণের পক্ষে, জনগণের রাষ্ট্র তৈরি করতে পারি। জয় বাংলা স্লোগান দেওয়া নিয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হট্টগোল। পিরোজপুরের নেসারাবাদে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে। সকালে নেসারাবাদ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে নেসারাবাদ উপজেলা প্রশাসনের আয়োজন 25শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় নেসারাবাদ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন বক্তব্য শেষে তিনি জয় বাংলা স্লোগান দেন এবং বলেন, স্বাধীনতা আন্দোলনে জয় বাংলা স্লোগান দিয়েছে, এই স্লোগান দিয়েই যাব। পরে 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সাখাওয়াত হোসেন আবারও জয় বাংলা স্লোগান দিয়ে নিজেদের মধ্যে আলোচনা করলে বিষয়টি শুনিয়ে মোহাম্মদ গোলাম মোস্তফা নামে এক ব্যক্তি প্রতিবাদ করেন। এ সময় এর সম্মাননা অনুষ্ঠানে হট্টগোল সৃষ্টি হয়। প্রতিবাদকারী মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, গতকাল 25শে মার্চ গণহত্যা দিবসের অনুষ্ঠানে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সময় নেসারাবাদ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন বক্তব্য শেষে জয় বাংলা স্লোগান দেন এবং তিনি এই স্লোগান দিয়েই যাবেন বলে জানান। পরে আজ সকালে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে তিনি নিজেদের মধ্যে জয় বাংলা স্লোগান নিয়ে আলোচনা করলে আমি বিষয়টির প্রতিবাদ করি। এ সময় হট্টগোলের সৃষ্টি হয়। এ বিষয়ে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন বলেন, আমি তো সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার। গতকাল গণহত্যা দিবসে বিএনপি জামায়াত